আমি আগেও বলেছি যে রাষ্ট্র সংস্কার একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই জুলাই পরবর্তী বাংলাদেশ অনেক দূরে গিয়েছে। জুলাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ছিল জুলাই সনদ, যেটাকে বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করেছে। যদিও সেই সনদকে প্রপারভাবে এখনও বাস্তবায়ন করা হয়নি, সেটা নিয়ে অনেক ধোঁয়াশা চলছে, অনেক তর্ক বিতর্ক চলছে, যেটা একটি চলমান প্রক্রিয়া। জুলাই হয়েছে বলেই আমরা আবার আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। জুলাই হয়েছে বলেই বাংলাদেশের শাপলা, পিলখানা, এই যে তনু, তনি, সিনহা, এত এত হত্যাকাণ্ড হয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারছি। জুলাই হয়েছে বলেই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমরা মাথা উঁচু করে চোখে চোখ রেখে এখন কথা বলতে পারছি। জুলাই হয়েছে বলেই আমরা এখন কারো দলদাস না, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সভরাইন নেশন হিসেবে পৃথিবীর বুকে আবার জেগে উঠতে পেরেছি। জুলাই হয়েছে বলেই আমাদের যে মরে যাওয়া 71-এর চেতনা, ফাইটিং স্পিরিটটা ছিল, সেটা আবার আমরা ফিরে পেয়েছি। পরাজিত শক্তি এবং তাদের দোসররা যতই বলুক যে জুলাইয়ের কারণে দেশ বিপথে চলে গিয়েছে, তাদের এটা বলারই কথা, কারণ তারা তাদের ক্ষমতা হারিয়েছে, তারা তাদের সুযোগ সুবিধা হারিয়েছে। বাট জুলাই বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। 2 বছরের মধ্যে এটাকে নির্ণয় করা খুবই ডিফিকাল্ট, কারণ একটা অন্তর্বর্তী সরকার, একটা দুর্বল সরকার ছিল, যারা জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করতে পারে নাই বা জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করতে পারে নাই। সময়ের সাথে যে নির্বাচিত সরকার আছে তারা, এবং যারা বিরোধী দলে আছে তারা, এবং যারা নতুন যারা দল গঠন করেছে, তারা সবাই যদি একত্রিত হয়ে জুলাইয়ের স্পিরিটকে তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারে, তাহলে জুলাইয়ের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। অবশ্যই বর্তমানে আমরা যে সংসদটাকে দেখি, যে প্রাণবন্ত সংসদটাকে আমরা দেখতে পাই, যেটা 17 বছর ধরে মিসিং ছিল, যেখানে আসলে কোনো সত্যিকারের বিরোধী দল ছিল না, গৃহপালিত বিরোধী দল ছিল, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমরা এখন একটি প্রাণবন্ত সংসদ দেখতে পাচ্ছি, যেখানে সরকারি দল, বিরোধী দল বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, যুক্তি খণ্ডন করছে, এবং দেশের স্বার্থে তারা সময় একত্রিত হচ্ছে, দেশের স্বার্থে তারা একজন আরেকজনকে সমালোচনা করছে। এটাই তো হওয়ার কথা। সংসদ তো একটি গণতান্ত্রিক দেশের সংসদ তো এরকমই হওয়ার কথা। একটি গণতান্ত্রিক দেশের সংসদ তো কখনো একটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার মতো চেহারা নিতে পারে না, যেটা আমরা বিগত 24-এর আগে বিগত 17 বছরে ফ্যাসিস্ট আমলে দেখেছি। আমার বিশ্বাস বা আমার আশা থাকবে বা প্রত্যাশা থাকবে, সংসদটা এরকমই প্রাণবন্ত থাকবে। সরকারি দল, বিরোধী দল অবশ্যই একে অপরের সমালোচনা করবে, একে অপরের যুক্তিকে খণ্ডাবে, কিন্তু দিন শেষে তারা সবাই বাংলাদেশের পক্ষে দাঁড়াবে। এই যে এই রেওয়াজটা যে আবার শুরু হয়েছে, এটার পেছনে জুলাইয়ের একটা অনেক বড় অবদান রয়েছে। জুলাই নিয়ে আমার সবচেয়ে বড় আক্ষেপ যদি আমি বলি, আমরা আসলে চেয়েছিলাম বাংলাদেশের যে প্রচলিত শাসন ব্যবস্থা বা বাংলাদেশের যে রাজনৈতিক ধারা বা যেভাবে বাংলাদেশটা পরিচালিত হয়, সেটার একটা আমূল সংস্কার। কিন্তু আমরা দেখেছি জুলাই বিপ্লবের ঠিক কিছু দিনের মাথায়, এবং আমি বলবো যে উইদিন 72 আওয়ার্স, যখনই এই অন্তর্বর্তীকালীন সরকারটা ফর্ম হলো, এর পরের থেকেই জুলাইয়ের যে সবচেয়ে বড় শক্তিটা ছিল ঐক্য, সেই ঐক্যটাতে ফাটল ধরেছে। সবাই তাদের নিজ নিজ স্বার্থ, নিজ নিজ দলের স্বার্থের দিকে দৌড়ানো শুরু করেছে, এবং সেই সময় যেটা সবচেয়ে বেশি দরকার ছিল একটা জাতীয় সরকারের, যে সবাই তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে 3 থেকে 5 বছরের জন্য সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার ছিল, সেটা আইন বিভাগ হোক, বিচার বিভাগ হোক, সেটা বাংলাদেশের কমপ্লিট রাষ্ট্র ব্যবস্থার ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক, শিক্ষা খাতে হোক, সেটা আমাদের স্বাস্থ্য খাতে হোক, আমাদের প্রতিরক্ষা খাতে হোক, যে সংস্কারগুলা সবাই মিলে করার দরকার ছিল একটা জাতীয় সরকার হিসেবে, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি, এবং যার কারণে জুলাইয়ের চেতনা প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং জুলাইয়ের যে স্পিরিট, সেটা আজ 2 বছরের মাথায় নানাভাবে এটাকে নিয়ে আলোচনা সমালোচনা করা হচ্ছে। তো আমার রিগ্রেট ওইটাই যে আমরা পারি নাই। আমাদের হাতে যে সুযোগটা এসেছিল, এই সুযোগটা অনেক রক্তের বিনিময়ে এসেছিল, এবং এই সুযোগটা আবার কবে আসবে আমরা সেটা জানি না। এটা আমার অনেক বড় আক্ষেপ বিপ্লবে বা গণ অভ্যুত্থান
অংশগ্রহণ করা একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে এই আক্ষেপটা আমার সবার প্রতি থাকবে, স্পেশালি যারা রাজনীতিবিদ তাদের প্রতি, যে আপনারা আসলে পারেন নাই দল এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের পক্ষে দাঁড়াতে। যাক, সব কিছু তো আর পাওয়া যায় না, অ্যাটলিস্ট তো আমরা স্বৈরাচার আর ফ্যাসিস্ট মুক্ত হয়ে অ্যাটলিস্ট আমাদের স্বাধীনতা বা সার্বভৌমত্বটা ফিরে পেয়েছি, সেটাও বা কম কিসে। আসলে আমি যদি বলি, এটা তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, এটা তাদের ক্ষোভ, ভয়, হতাশা। এই যে যারা দলদাস হয়ে আওয়ামী লীগকে এখনো সাপোর্ট করে যায়, চোখের সামনে এত এত মানুষ মারা গেল, এত মানুষ রক্ত দিল, যেটা শুধু দেশি মিডিয়া না, আন্তর্জাতিক মিডিয়া, জাতিসংঘ থেকে সবাই ফলাও করে প্রচার করলো। এই সব কিছু জেনেও তারা এই যে একটা মনস্টারে পরিণত হয়েছিল একটা দল তাদের ক্ষমতা রক্ষার জন্য। এবং আমি বলবো যে যারাই চিৎকার করছে বা যারাই এখনো এটা নিয়ে নানাভাবে জুলাইকে বিতর্কিত করার প্রোপাগান্ডা করে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। আজ যখন তারা বুঝে গেছে যে নেক্সট কবে আওয়ামী লীগ আবার ফিরে আসবে তার কোনো গ্যারান্টি নাই, তারা এটাকে মেনে নিতে পারছে না। আওয়ামী লীগের এই যারা সমর্থক বা আওয়ামী লীগের যারা দোসর, সেটা যে ক্ষেত্রেই হোক, সেটা শিল্পক্ষেত্রে হোক বা রাজনীতির ক্ষেত্রে বা যারা যে ক্ষেত্রেই হোক, তারা সবসময় বলে যে আওয়ামী লীগ বারবার ফিরে আসে। ৭৫-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে যখন সপরিবারে হত্যা করা হয়, ৭১ পরবর্তী তার অপশাসনের জন্য তাকে যেই চরম মূল্যটা দিতে হয়, তারপর আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতায় আসতে পারে নাই। ২১ বছর পর আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় আসে। ৭৫ আর ২৪-এর মধ্যে পার্থক্যটা কি জানেন? যখন ৭৫ হয়েছিল তখন সারা বাংলাদেশের সংবাদপত্র ছিল মাত্র ৪টি, রেডিও আর টেলিভিশন রাষ্ট্র নিয়ন্ত্রিত ছিল। কি হয়েছে, কেন হয়েছে, এটার ডিটেলস তৎকালীন বাংলাদেশি মানুষদের কাছে প্রপারলি ছিল না। এবং এর পরবর্তীতে ইতিহাসকে নানাভাবে বিকৃত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, সব দলই করেছে। বাট ২৪-এ বাংলাদেশের মানুষ সব কিছু স্বচক্ষে দেখেছে, চোখের সামনে হয়েছে, তাদের কাছে ডেটা আছে, তাদের কাছে সাক্ষ্য, প্রমাণ, প্রুফ সবই আছে। সেটা অডিওতে হোক, ভিডিওতে হোক, ছবিতে হোক, ন্যারেটিভে হোক, সব কিছুতে আছে। তো এবার যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয় এই যাত্রায়, সবার আগে আওয়ামী লীগকে জাতির কাছে পায়ে ধরে ক্ষমা চেতে হবে, তাদের ভুল স্বীকার করতে হবে এবং তাদেরকে বিচার মোকাবেলা করতে হবে, যেটার কোনো লক্ষণ আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের দলীয় প্রধান থেকে শুরু করে তাদের যেন অনুসারী আছে, তাদের কারোর মধ্যে দেখতে পাই না। এবং আওয়ামী লীগ যদি মনে করে যে এই পথে হেঁটে তারা ফিরে আসবে, দেন গুড লাক। আওয়ামী লীগ ভুলে গেছে তারা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যেই মুহূর্তে বাংলাদেশের কোটির উপরে মানুষ জীবন দিতে প্রস্তুত তাদেরকে ঠেকাবার জন্য। সো আওয়ামী লীগকে যদি ফিরে আসতে হয়, একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে আসতে হবে এবং সেই গৃহযুদ্ধ অনেক রক্তক্ষয়ী হবে। এবং মনে রাখতে হবে ২৪-এর মতো এই ছাত্র জনতা তখন খালি হাতে যুদ্ধের ময়দানে যাবে না, এবার প্রিপেয়ার্ড হয়ে যাবে। সেই যুদ্ধের জন্য আওয়ামী লীগ কি আসলে প্রস্তুত? যেই দলের দলীয় প্রধান থেকে শুরু করে তাদের সকল সংসদ সদস্য, মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা বাইরে থেকে এসে যুদ্ধটা করে তারা জয়লাভ করবে, তারা যদি এটা মনে করে তাদের এই গোয়ার্তামি, তাদের এই ওভার কনফিডেন্স দিয়ে, তাহলে আমি বলবো যে আওয়ামী লীগ আসলে রাজনীতি থেকে, বাংলাদেশের ইতিহাস থেকে, এই পলিমাটিতে সংগ্রামী জনতার হাজার বছরের ইতিহাস থেকে কিছুই শিখে নাই। তো আওয়ামী লীগকে আমি বলবো, ফিরে যদি আসতে চান, ক্ষমা চান, বিচারের সম্মুখীন হন, ভুলগুলা স্বীকার করেন। তারপর যদি জনতা আপনাদেরকে ভোট দেয়, যেই জনতাকে আপনারা ১৭ বছর ভোট থেকে বঞ্চিত করে রেখেছেন, সেই জনতাই যদি আপনাদেরকে ভোট দেন, আপনারা দেশ শাসন করবেন, অসুবিধা কি? বাট আজকে যদি হাদি থাকতো, হাদি সংসদ সদস্য থাকতো না, হাদি ইনকেলাব মঞ্চ নিয়ে এখনো বাংলাদেশকে সংস্কার করার জন্য যেই ভুলগুলো হচ্ছে বা সংস্কার করার পথে যেই ভুলগুলো হচ্ছে, বা বাংলাদেশের জন্য এই যে এত মানুষ রক্ত দিয়েছে তাদের পক্ষ হয়ে কথা বলতো, হাদি আজকেও শুধু যে সে পতিত আওয়ামী লীগের সমালোচনা করতো তা না, হাদি আজকে সরকারের সমালোচনা করতো, বিরোধী দলের সমালোচনা করতো। হাদি রাজপথে মানুষের কণ্ঠ হয়ে বারবার আওয়াজ তুলতো।
কিন্তু সেই সুযোগ তাকে দেয়া হয় নাই। পতিত যেই শক্তিটা আছে তারা এবং তাদের দোসররা এবং তাদের সাথে যে আন্তর্জাতিক শক্তিটা আছে, তারা ভেবেছিল যে তারা হাদিকে হত্যা করে তারা বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করে দিবে। কিন্তু হয়েছে উল্টোটা। হাদির কণ্ঠ লাখো কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে। শুধু আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের অন্ধ দলদাসরা ছাড়া, যারা শুধু হাদির একটি গালিকেই তারা রেফারেন্সে আনে, কিন্তু হাদির বাকি কথা, তার আদর্শকে তারা চোখে দেখে না। এক হাদি মরে যে হাজার হাদির জন্ম দিয়ে গেছে, তারা সেটা বুঝতে পারে না। এবং বুঝতে পারে না বলেই হাদি বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। আজকে যদি বঙ্গবন্ধু সুযোগ পেতেন তার কন্যা শেখ হাসিনার সাথে সরাসরি কিছুক্ষণের জন্য কথা বলবার, তিনি হয়তোবা তাকে এই কথাগুলো বলতেন। আমার মনে হয় যতটুকু বঙ্গবন্ধু সম্পর্কে জেনেছি, পড়েছি, যে দেখ, আমি যেই ভুলগুলা করেছিলাম ৭১ পরবর্তী দেশ শাসন করতে এসে, এত বছর পরে এসে তুই সেই একই পথে হাঁটলি। আমার ভুলগুলার জন্য তো আমাদের পরিবার আর আমাদের দল, আমাদের পরিবার তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিল, আর দলটা ২১ বছর ক্ষমতার বাইরে থাকলো। কিন্তু তুই যা করলি, তোর আশেপাশের এই নব্য আওয়ামী লীগের দোসরগুলাকে নিয়ে, তাতে তো দলটাকে তুই একদম কবর দিয়ে দিলি। আমি জানি না তুই কিভাবে আবার আওয়ামী লীগকে ফিরায় আনবি, বা যদি ফিরায় আনতে চাস তোকে ক্ষমা চাইতে হবে। তুই যে ভুলগুলা করেছিস, তোর নেতৃত্বে তুই যে আদেশ দিয়ে দেশের মানুষকে মেরেছিস, সেটার জন্য তোর বিচার হতে হবে। তুই যদি দেশে ফিরতে চাস, তুই দেশে ফিরে বিচারের সম্মুখীন হ, দেশের মানুষের কাছে ক্ষমা চা। তাইলে হয়তোবা যেই দলের জন্য আমরা এত এত স্যাক্রিফাইস করলাম, সেটার ফিরে আসার কিছুটা সুযোগ আছে। এখনও সুযোগ আছে। জাতির কাছে ক্ষমা চা, প্রয়োজন হলে বিচারের সম্মুখীন হ। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসুক সঠিক নেতৃত্বে, সঠিকভাবে। আর নয়তো এই দলের ফিরে আসার দরকার নেই। যদি টাইম মেশিনে করে জুলাইতে আবার ব্যাক করতে পারতাম, যে জুলাই পরবর্তী আমরা কি কি ভুলগুলো করেছি, কি কি ভুলগুলো বাংলাদেশে হয়েছে সেটা জেনে, তাহলে সবার আগে যেটা করতাম সেটা হচ্ছে জুলাইকে বা জুলাইয়ের চেতনাকে কোনো পার্টিকুলার দল, কোনো পার্টিকুলার গোষ্ঠী বা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে সঁপে দিতাম না। চেষ্টা করতাম জুলাই পরবর্তী সময়ে যাতে একটা বিপ্লবী সরকার হয়, একটা জাতীয় সরকার হয়, সেটার জন্য যা যা করা যায় সেটা করবার। এবং সাধারণ জনতা, ছাত্র সমাজ, ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজনীতিবিদদের কাছ থেকে সেই প্রতিজ্ঞা এনশিওর করতাম যে তারা ব্যক্তি এবং দলের স্বার্থে উঠে তারা দেশের স্বার্থে বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারগুলা আগে করবে। আর আরেকটা জিনিস করতাম, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা যারা নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদেরকে পালিয়ে যেতে দিতাম না। ধন্যবাদ।